সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত যোগ্যতাকে অনুসন্ধানকারী একটি টিমের মাধ্যমে অনুসন্ধান কাজ চলছে। অনুসন্ধানের কার্যক্রমের একটি অংশ তাকে ব্যক্তিগতভাবে শুনানির জন্য আজ 6 জুন দিন ধার্য করা ছিল। তো আজকে তিনি আসতে পারেন নাই, যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। উনি কি আবেদন করেছিল কোনো? তো যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23শে জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য নির্ধারিত। সেটা কি আবেদনের প্রেক্ষিতে? উনি তো দেশের বাইরে আবেদন করেছেন কিনা আমাদের অনুসন্ধানকারী টিম নিশ্চিত হয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করে। আবার সেদিন সে একটু কথা আছে উনি যদি আবেদন করেছেন লয়ার পাঠিয়ে এটা কি আপনারা স্বপ্রণোদিত হয়ে ওনাকে সময় দিয়েছেন না উনি আবেদন করেছেন? আপনারা জানেন অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের সাথে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল, এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই এটা কি আপনারা স্বপ্রণোদিত হয়ে করেছেন? না স্বপ্রণোদিত আয়ো সাহেব করেছেন। এটা আমাদের অনুসন্ধানকারী টিম আছেন, তারা মানে আয়ুষ স্যার কি স্বপ্রণোদিত হয়ে করেছেন? স্বপ্রণোদিত করতে পারে। আরেকটা প্রশ্ন আছে, একটু দাঁড়ান। বেনজির সাহেব এবং তার স্ত্রী কন্যাকেও ডাকা হয়েছিল 9 তারিখ, তারাও কি এরকম আবেদন করেছে? তারা কি আসবেন কিনা? 9 তারিখ তো 2 দিন পরে। 9 তারিখ আসুন, এখন তো বাকি আছে 2 দিন, দেখা যাক। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন হচ্ছে, রিসিভার নিয়োগের জন্য আপনারা আবেদন করেছেন আদালতে, একটু যদি বলতেন যে কি কি সম্পদ তার রিসিভার নিয়োগের জন্য আবেদন করেছেন। এটি আর কিছুদিন পরে জানানো। আরেকজন আবার যদি না আসে, আবার যদি সাবেক ধন্যবাদ। একটু বলে যান একটু। ঠিক আছে। আমরা সাবেক পুলিশ মহাপরিদর্শকের যে সমস্ত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করেছি এবং ওনার স্ত্রী এবং কন্যারাও যেগুলির সাথে আছে, সেই সমস্ত সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি দমন কমিশন একটা দরখাস্ত দিছে অনুসন্ধানকারী কর্মকর্তা। এখন বিজ্ঞ আদালতে সেই বিষয়ে শুনানি হয়েছে এবং শুনানির পরে বিজ্ঞ আদালত ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে। এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা বিস্তারিত আদালতের আদেশ আসার পরে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কক্সবাজারের জায়গার জন্য জেলা প্রশাসক, মাদারীপুরের জায়গার জন্য তথ্য দিতে বলা হয়েছে যে এইটার বর্তমান অবস্থা কি, সেটার উপরে ভিত্তি করে উনি আদেশে উল্লেখ করবে সেটা। আর গোপালগঞ্জের যে রিসোর্টটা আছে, রিসোর্টের কিছু অংশ মৎস্য কর্মকর্তা এবং কিছু অংশ পরিবেশ সংরক্ষণ বা পরিবেশের যে সেগুলি কৃষি অংশ, এগুলি দেখভালের জন্য দায়িত্ব দেবে বলে প্রাথমিকভাবে আদালতে মৌখিকভাবে উনি দায়িত্ব বলছেন। তবে বিষয়টা হলো যে আদালত যেহেতু আদেশ দিবে, আদেশটাই আসলে বিস্তারিত উল্লেখ থাকবে, তখন পূর্ণাঙ্গরূপে প্রকৃত তথ্যটা দেওয়া যাবে। সাভারের জায়গার ক্ষেত্রে উনি সাভারের ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে বলছে। তা এখন আসলেই উনি মৌখিকভাবে বলছে, কিন্তু ওনার প্রকৃত আদেশে কি আসে সেটার উপরে ভিত্তি করেই বলা যাবে। তবে এইটুকু বলতে পারবেন যে ওনার গুলশানের 4টা ফ্ল্যাট ব্যতীত বাকি সমস্ত সম্পত্তির উপরেই, স্থাবর সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ হয়েছে। আরেকটা বিষয় আসছে, দুদকের পক্ষ থেকে আপনারা এই কোনো স্টেপে যাবেন কিনা এই বিষয়ে যদি কিছু কেউ যদি কারোর বিরুদ্ধে যদি মানি লন্ডারিং এবং যদি সম্পদ, জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য গোপনের কোনো অনুসন্ধান চলে, যদি ওনার বিরুদ্ধে অভিযোগ আসে, উনি যদি অর্থ উত্তোলনও করে থাকে বা আমাদের অনুসন্ধান শুরু হওয়ার আগেও যদি অর্থ উত্তোলন করে, সেই সমস্ত তথ্য তো অবশ্যই অনুসন্ধানে বা তদন্তে আসবে। সেটার জন্য আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার বিধান আছে, দুর্নীতি দমন কমিশন আইনে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এটা নিয়ে মানে এমন না যে আমি অর্থ তুলে নিলাম আমার এই কারণে বিচার হবে না, এইটা তো আইনে ওইভাবে নাই। আইনে বলা আছে যে লন্ডারিং হলে কিভাবে হয়েছে, কত টাকা হয়েছে, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এগুলি কেউ টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে। দুদক অনুসন্ধান নথি খোলার আগে যদি উনি টাকা নিয়ে যায়,
তাহলে তখন তো দুদকের কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না। দুদক তো তাকে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে আইনের যে নির্ধারিত যে পদ্ধতি আছে পদ্ধতির ভিতরে এসেই তারপরে করতে হবে। এখন পদ্ধতির পূর্বে যদি আমি কিছু করি, এটা ব্যাংকের রেকর্ড অটোমেটিকলি চলে আসবে, অনুসন্ধান এবং তদন্ত যদি হয় তদন্তে চলে আসবে। চলে আসলে পরে সেই অনুযায়ী আইনে যেভাবে ব্যবস্থা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কখনোই রিসিভার নিয়োগ হয় না। যেগুলি মুভেবল প্রপার্টি, এগুলি তো বিভিন্ন সংস্থা এবং ব্যাংক এদের কাছে অলরেডি স্থির অবস্থায় আছে, যেমন আছে এমনই থাকবে। এবং সেখানে বলা আছে, আইনেই বলা আছে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে কিন্তু টাকা উত্তোলন করতে পারবে না। তাই সেই ক্ষেত্রে এটা তো ব্যাংক কর্তৃপক্ষই আটকানো অবস্থায় আছে এবং ব্যাংক কর্তৃপক্ষ এটা তত্ত্বাবধান করতেছে আইন অনুযায়ী। হ্যাঁ, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা ওটা ছাড় দেবে না। এটা তো হলো যে ওনার বিরুদ্ধে যদি ভবিষ্যতে কমিশন যদি মনে করে যে মানে ওনার অনুসন্ধান নেয়, ওনার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে যদি সত্যতা পায়, তাহলে ওনারা মামলা যাবে, তদন্ত করবে, অভিযোগপত্র দিবে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সমস্ত কিছু আইনে বলা আছে। আইনের ব্যত্যয় ঘটায় কোনো কিছুই হবে না এবং এই প্রসিডিউরাল ইয়াটা মেনটেন করতে হবে। এবং মেনটেন করার জন্য আমরা হয়তো সাধারণত ভাবি যে আজকে মামলা হইলো, কালকে কেন চার্জশিট আসলো না। এটা তো আসলে আইন ওইভাবে না। আইনটাকে সাধারণ মানুষ বুঝে না বিদায় অনেক কিছু বলে, কিন্তু পদ্ধতি অনুসরণ করেই সমস্ত কিছু করতে হবে এবং সবারই আসলে আইনে সুযোগ দেওয়ার সুযোগ ভোগ করার অধিকার আছে। সেই অনুযায়ী সেই সুযোগও উনি পাবে, সব কিছু করারই সুযোগ পাবে, সব কিছুরই ব্যবস্থা হবে এবং সব আইন মতো হবে ইনশাল্লাহ। আইনের ব্যত্যয় ঘটায় কোনো কিছু হবে না এবং ব্যক্তিগত কোনো কিছু নাই, এখানে ব্যক্তিগত কিছু নাই, সমস্তটাই আইনের ভিত্তিতে হয়।